নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে আমি আজকে এইরকম ড্রেস পরে ভিডিও করতে হচ্ছে কারণ আমি আমাদের হেড অফিস আড্ডা 24/7-এর গুরগাঁওতে রয়েছি এবং 11, 12, 13, 14 4 দিন গুরগাঁওতে থাকব। আমার টিমের বাকি টিচাররা এবং বাকি পুরো টিম বিভিন্ন প্রোগ্রাম এবং মিটিংয়ের মধ্যে রয়েছে। এবার যেহেতু আমার কথা দেওয়া ছিল আপনাদেরকে যে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ 3 দিন এই চ্যানেলে পরপর 3টে ভিডিও আসবে। ডলার কেন এবং কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল, সেকেন্ড, ডি ডলারাইজেশন সম্ভব কি, কিভাবে সম্ভব এবং ভারত কি স্টেপ নিচ্ছে এর জন্য, আর থার্ড, সোনার দামের সঙ্গে ইকোনমি এবং ডলার কিভাবে সংযুক্ত এবং সোনার দাম কেন বাড়ছে, কতটা বাড়বে এবং তারপর কোথায় গিয়ে আবার ব্যাক করতে শুরু করবে। তো সেই জন্য আমি মিটিংয়ের মাঝ থেকেই উঠে এসে এই ভিডিওটা রেকর্ড করতে বসে গেছি। হেড অফিস থেকে করছি, এই স্টুডিওয়ে আমি প্রথম রেকর্ড করছি। জানি না অডিও ভিডিও কীরকম কী কোয়ালিটি হবে, আশা করি খুব ভালোই হবে। তো চলুন শুরু করা যাক। ইকোনমি সাবজেক্টটা এমনিতে খুব জটিল সাবজেক্ট। আমার আজকে চেষ্টা থাকবে সেটাকে যত সম্ভব সহজ, সাধারণ, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে একদম ইজি করে বলা যায় আমি চেষ্টা করব, এবং কোনো টার্মিনোলজি ইউজ না করে যতটা বলা যায় সেটাও আমি চেষ্টা করব। দেখছি যতটা শর্টে করা যায়। আপনাদের বড় ভিডিও হলে একটু অসুবিধা হয় জানি, কিন্তু হয়তো 20-25 মিনিট লেগেই যাবে। দেখুন, একেবারে প্রথম থেকে আপনাদেরকে বুঝতে হবে। একদম প্রথমে, আজ থেকে 1500, 2000, 3000 বছর আগে মানুষ ব্যবসা করত কি করে? ধরুন আমি ধান চাষ করি এবং আপনি আপনার হয়তো লঙ্কার বাগান আছে, আপনি লঙ্কা চাষ করেন। এবার আমাকে কেবল ভাত খেলে তো হবে না, ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দরকার। আর আপনি তো সারাদিন বসে কাঁচা লঙ্কা উৎপাদন করেছেন বলে কাঁচা লঙ্কা খাবেন না, আপনার ভাতও দরকার। তার মানে আপনার দরকার আমার থেকে চাল, আমার দরকার আপনার থেকে লঙ্কা। এইবার এইরকমভাবে একটা বিনিময় প্রথা চলতো। যে যা তৈরি করছে বা উৎপাদন করছে সে তার বিনিময়ে কিছু একটা দিয়ে ওকে এটা দিল, সাথে সেটা দিল, এইভাবে অ্যারেঞ্জ করা হতো। কিন্তু তাতে বিনিময় প্রথাটা খুব একটা ঠিকঠাক হতো না। এবার আমি ধান চাষ করেছি, আমার চালের বস্তাগুলো থেকে যাবে, সহজে নষ্ট হবে না আমি ঠিকভাবে রাখলে। বাট আপনি লঙ্কা চাষ করেছেন, আপনার কাঁচা লঙ্কা তো কয়েকদিনেই পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? তো সব জিনিসের তো সেলফ লাইফ বা ভ্যালিডিটি আমি যদি বলি সেটা সমান না। তো সব থেকে বড় প্রবলেম ছিল এটা। এবার আপনি বস্তা বস্তা কাঁচা লঙ্কা কতজনকে হুড়মুড় করে 7 দিনের মধ্যে বেঁচে আসতে পারবেন, তাই না? আরও বেশি পেরিসেবল জিনিসপত্র থাকে। ধরুন আপনি টমেটো চাষ করেছেন, 2 দিনের মধ্যে তো আপনাকে সব টমেটো গিয়ে বেঁচে আসতে হবে, নট পসিবল। এবং তার বিনিময়ে জিনিসও জোগাড় করতে হবে। তো এই বিনিময় প্রথা স্টেজ যখন মানব সভ্যতা পেরিয়ে গেল, তারপর শুরু হলো ধাতু ভিত্তিক বিনিময় প্রথা। কিরকম? যে ভাই এটা হচ্ছে তামা, রূপো, সোনা, ব্রোঞ্জ, আমি 1 বস্তা চাল তোমায় বিক্রি করলাম, তার বিনিময়ে তুমি আমাকে 2টো তামার কয়েন দিয়ে দাও। এবার আমার যখন দরকার হবে আমি এর মধ্যে থেকে একটা তামার কয়েন দিয়ে আমি কারোর থেকে হাফ বস্তা গম হয়তো কিনতে পারবো। এই ধরনের মানে ব্যাপারটা অনেক স্ট্যান্ডার্ডাইজড হলো, বিভিন্ন ধাতুতে এলো। এইবার কেউ হয়তো বেশি ওজনের ধাতু দিয়ে দিচ্ছে, কেউ কম ওজনের ধাতু দিচ্ছে, এক্স্যাক্ট মাপ পাওয়া সম্ভব নয়, কেউ ধাতুর মধ্যে ভেজাল মিশিয়ে দিচ্ছে। তার জন্য এবার আস্তে আস্তে তৈরি হলো, সেই সময় যারা রাজা মহারাজা ছিলেন তারা ধাতুর মধ্যে নিজেদের মোহর বা স্ট্যাম্প লাগাতে শুরু করলেন, যে এইটা রাজার স্ট্যাম্প মারা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা বা তাম্র মুদ্রা ইত্যাদি। মানে এর ওজন ঠিকঠাক, এর মধ্যে কোনো ভেজাল নেই, এটাকে নিশ্চিন্তে ভরসা করা যায়। অর্থাৎ আমাদের যে বিনিময় প্রথা সেইটা কিন্তু আস্তে আস্তে একটা মুদ্রা বা কারেন্সির দিকে যেতে শুরু করলো। এবার তাতেও গন্ডগোল, যত গন্ডগোল আসবে মানুষ সেটাকে সলভ করে নেক্সট স্টেপে এগোবে। কি গন্ডগোল? গন্ডগোল এটা হলো যে আমি 1 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে হয়তো কলকাতা থেকে জলপথ দিয়ে ধীরে 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 যাচ্ছি, মুম্বাই যাচ্ছি সমুদ্রপথ দিয়ে।
ওখান থেকে আমি হয়তো বিশাল বড় ব্যবসায়ী কিছু একটা এক জাহাজ জিনিসপত্র কিনে নিয়ে আসবো। এবার ওই এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়া, প্রথম আমার মনে যেটা ভয় আসবে, ভাই ডাকাতে আমাকে মেরে ধরে এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাবে, তাই না? এইসব টেনশন থাকবে রাস্তায়। তাহলে এবার এই প্রবলেমটাকে সলভ করতে হবে। এই প্রবলেম কি করে সলভ করা যায়? তখন এক ধরনের ব্যবসায়ী এলো যারা মিডলম্যানের কাজ করতে শুরু করলো। কিরকম? আমি কলকাতার ব্যবসায়ী, আমি এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে ওই লোককে দিলাম, সে আমাকে একটা কাগজে লিখে দেবে যে এক বস্তা স্বর্ণ মুদ্রা আমি পেয়েছি এনার থেকে, ব্যাস আমাকে ওই কাগজটা নিয়ে যেতে হবে। এক বস্তা স্বর্ণ মুদ্রা রক্ষা করার থেকে কাগজ পকেটের মধ্যে ভরে চুপিচুপি চলে যাওয়া ইজি। এইবার আমি ওই কাগজটা নিয়ে গিয়ে মুম্বাইয়ের কোনো একজন ওই রকম লোককে দেব, যে কাগজটা দেখবে আচ্ছা এক বস্তা স্বর্ণ মুদ্রা, সে বলবে আমি তোমাকে এবার এই কাগজটা জমা রেখে এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছি, বাট 10টা কম দেব। 10টা হচ্ছে আমাদের কমিশন, যারা এই ধরনের র্যাকেটগুলো চালাতো। ঠিক? তো আপনি বললেন ঠিক আছে ভাই, 10টা স্বর্ণ মুদ্রা কমিশন যাক, আমি প্রাণ বাঁচিয়ে পুরো মুম্বাইতে চলে এলাম, এক বস্তা 10টা কম স্বর্ণ মুদ্রা পেয়ে গেলাম। এইবার ও যে ওই কাগজটা আবার রেখে দিল, ওই কাগজটা ও আবার কাউকে দেবে, সে আবার মুম্বাই থেকে কলকাতায় নিয়ে এসে দেবে, কলকাতার লোক আবার ওখান থেকে 10টা স্বর্ণ মুদ্রা কমিশন নেবে। ওদের বিজনেস যে পলিসি বা চেন, যারা এরকম মাঝখানে থেকে এই ধরনের কাজগুলো করতো, এইভাবে চলতো। এবার আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ধাতু থেকে আমাদের চলে এলো পেপারে। ধাতুকে পেপারে কনভার্ট করে দেওয়া হলো, পেপারে লিখে দেওয়া হলো এক বস্তা স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রাটা নিয়ে আপনাকে ঘুরতে হচ্ছে না, আপনি পেপারটা নিয়ে ঘুরছেন। ঠিক? এইবার দেখা যাচ্ছে দুটো প্রবলেম। এক, কমিশন দিতে হচ্ছে, 10টা স্বর্ণ মুদ্রা দিতে হলেও সেটা তো অনেকটা খেটে রোজগার করতে হয়েছে না। এবং সেকেন্ড, সব থেকে বড় কথা, একটা ট্রাস্ট ইস্যু আসছে। আপনি কলকাতায় কাউকে এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে একটা কাগজ নিয়ে গেলেন, মুম্বাইতে ওই কাগজটা দেখালেন, মুম্বাইয়ের লোকটা যদি বলে না না এ ফলস কাগজ, এ কোত্থেকে এই লোককে দিয়েছেন, এ আমাদের চেনের লোকই না, এই সই আমি চিনিই না, আমি আপনাকে স্বর্ণ মুদ্রা দেব না। আপনি কাকে ধরতে যাবেন কলকাতায়? এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে হাওয়া হয়ে গেছে। তাহলে নেক্সট লেভেল যে সলিউশন হলো, দেখুন প্রত্যেক লেভেলে একটা প্রবলেম আসবে, সেটাকে সলভ করে নেক্সট লেভেলে যাওয়া হবে, সেখানে প্রবলেম আসবে, নেক্সট লেভেলে যাওয়া হবে, এইভাবেই এগোনো হয়। তাহলে এবার নতুন কিছু ভাবতে হবে। এই ভাবনাটা যে এই প্রবলেম কি করে সলভ করা যায়, প্রথম ভেবেছিল চীন, প্রায় মোটামুটি 1300 শতক নাগাদ। চীন কি করেছে? চীন একটা সরকারি ব্যাংক তৈরি করে ফেলেছিল প্রথম, যে ভাই তোমাকে এই ধরনের কোনো ইন্ডিভিজুয়াল লোককে ভরসা করে তার কাছে স্বর্ণ মুদ্রা জমা রেখে পেপার নিয়ে যেতে হবে না। এটা রাজার ব্যাংক, সরকারি ব্যাংক। তোমার কাছে আছে এক বস্তা স্বর্ণ মুদ্রা, তুমি ব্যাংকে দাও, ব্যাংক তোমায় একটা পেপারে লিখে দেবে যে এক বস্তা স্বর্ণ মুদ্রা রিসিভড বলে স্ট্যাম্প মেরে দেবে। ব্যাংকে তো তাই হয়, আমরা গিয়ে 50,000 টাকা জমা দিই, ব্যাংক একটা কাগজে স্ট্যাম্প মেরে আমাদের দিয়ে দেয়, আমরা ভরসা করি, কারণ এটা ব্যাংক, আরবিআই কন্ট্রোল করছে, চিটিং হবে না, তাই না? তো চীন এই সিস্টেমটা প্রথম শুরু করলো। এইবার ওই ব্যাংকের কাগজটা নিয়ে গিয়ে তুমিও যেখানে চীনের মধ্যে যেখানে বিজনেস করবে, চীনের মধ্যে অবশ্যই, সেখানে ওটা দেখালেই সঙ্গে সঙ্গে সেইখানকার ব্যাংকের ব্রাঞ্চ তোমাকে আবার এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে। সরকার পুরো নিয়ন্ত্রণ করতে শুরু করলো। তাহলে আলটিমেটলি এবার আমরা দেখছি পুরো সরকারি পেপারে আমরা চলে গেলাম, এবং এই যে জিনিসটা, এটা কিন্তু আলটিমেটলি গোল্ডেই পুরো বিজনেসটা চলছে, কিন্তু সেই গোল্ডটাকে নিয়ে নিয়ে আপনাকে ঘুরতে হচ্ছে না, আপনাকে একটা পেপার নিয়ে ঘুরতে হচ্ছে, রাইট? এবং এটাকে আজকের দিনের হিসেবে আমরা বলতে পারি গোল্ড বন্ড, তাই তো? আজকের দিন আবার আরো ডেভেলপ হয়ে গেছে। লাস্ট 15 বছরে আমাদের দেশে কি হলো, 10-15 বছরে ইউপিআই, ফোনপে, পেটিএম এইসব চলে এলো না, অর্থাৎ ডিজিটাল মানি হয়ে গেল। প্রথম প্রথম যখন বলতো ডিজিটাল মানি আমরা বুঝতাম না, এখন বুঝে গেছি যে আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আমাকে মানি ব্যাগে নিয়ে ঘুরতে হবে না, ওটা আমার ফোনে লেখা থাকবে 1 লাখ। আমি কোথাও গেলাম, 1000 টাকার মাছ মাংস কিনলাম, মাছ মাংসের দোকানদার দাদাকে 1000 স্ক্যান করে পাঠিয়ে দিলাম, ওর অ্যাকাউন্টে 1000 অ্যাড হয়ে গেল, আমার এখানে 99,000 দেখাবে। বাট আমাকে ওই পেপারটাও আর দিতে হলো না হাতে করে,
নেক্সট লেভেলে চলে এসেছি আমরা। তো যাই হোক, সেটা আমাদের আলোচনা নয়। আমাদের আজকের আলোচনা যে ডলার কি করে এত শক্তিশালী হলো, তার জন্যই এই গোটা ইতিহাসটা আমাদের ধীরে ধীরে আগে বুঝতে হবে। এইবার চীনের এই পদ্ধতিটা ইউরোপের বিজনেসম্যানরা যখন চীনে গেল, তাদের খুব ভালো লাগলো। জারিব্বাস, এ তো অসাধারণ সিস্টেম। পুরো ইউরোপে ছেয়ে গেল এই ধরনের গোল্ড জমা রেখে সরকারি পেপারের সিস্টেম। আমরা বলি না নোট, নোট মানে কি? নোট মানে হচ্ছে পেপার, যে পেপারের ওপর কিছু লেখা থাকে। আমরা যেমন কলেজে নোট লিখি, স্কুলে নোট লিখি, তো সরকারি নোট মানে যেখানে লেখা আছে 100, মানে এর ভ্যালু হয়ে গেল 100 টাকা। কাগজই তো, আর কি, ওর ওপর লেখা আছে 100 এবং সরকারি স্ট্যাম্প আছে, তাই তো? এইবার গোটা ইউরোপে সব থেকে বেশি তখন কার সাম্রাজ্য? আস্তে আস্তে 1700-1800 সাল নাগাদ সাম্রাজ্য হচ্ছে ব্রিটিশদের, মানে ইংল্যান্ডের। তো ইংল্যান্ডের যে কারেন্সি ছিল, আমাদের যেমন কারেন্সির নাম রুপি, বাংলাদেশে টাকা, আমেরিকায় ডলার, সেরকম ইংল্যান্ডের কারেন্সির নাম ছিল পাউন্ড স্টার্লিং। ইংল্যান্ড অফিসিয়ালি ঘোষণা করলো 1 পাউন্ড স্টার্লিং মানে 7.3 গ্রাম গোল্ড। মানে এবার আপনি ইংল্যান্ডের নাগরিক, আপনি ইংল্যান্ডের ব্যাংকে গোল্ড জমা দিতে গেছেন, তো এবার আর আপনাকে কিছু ওরা হাতে কলমে লিখে দেবে না, স্ট্যান্ডার্ড হয়ে গেল। কত গোল্ড আছে? আপনি বললেন স্যার আমার কাছে আছে 21.9 গ্রাম গোল্ড। বলল 7.3 মানে 1 পাউন্ড, তাহলে ওকে 3 পাউন্ড দিয়ে দাও। এবার আর আলাদা করে কেউ আপনাকে পেপারে লিখে দেবে না যে 21.9 গ্রাম গোল্ড রিসিভড, আরো স্ট্যান্ডার্ড হয়ে গেল। 1 পাউন্ড মানেই 7.3 গ্রাম গোল্ড। আপনার কাছে যা গোল্ড আছে, আপনি বাড়িতে গোল্ডটাকে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ, নাকি আপনি গোল্ডগুলোকে ব্যাংকে দিয়ে আসবেন? 7.3 গ্রাম গোল্ড আপনার জোগাড় হবে, আপনি ব্যাংকে দিয়ে আসবেন, ব্যাংক ওটাকে রক্ষা করবে, আপনি নিশ্চিন্ত ডাকাত ফাকাতের হাত থেকে। আপনি জাস্ট একটা একটা করে পাউন্ড জমিয়ে রেখে দেবেন কাগজ বাড়িতে, অনেক সেফ। তো ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে শুরু হয়ে গেল এই সিস্টেম, এবং ইংল্যান্ড মানেই তখন সারা পৃথিবীতে ওদেরই একদম রমরমা বাজার। এইবার এই সিস্টেম যখন চালু হলো, তাহলে এক একটা দেশ তারাও এই রেপ্লিকা করে নিল। ইংল্যান্ড বলল আমি 1 পাউন্ডে 7.3 গ্রাম গোল্ড ধরি, জার্মানি বলল আমি আমার কারেন্সিতে এত ধরি। যখনই নিজের নিজের দেশ শর্ট হয়ে গেল, ইজিলি কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসও শর্টেড হয়ে গেল। আপনি বলবেন কি করে? আমরা যদি রাশিয়ার সঙ্গে বিজনেস করি, আমাদের যে রুপি, আমরা রুপি দিয়ে দিলে হয়ে যাবে রাশিয়াকে? হচ্ছে না তো, এটা নিয়েই তো এত গন্ডগোল। খেয়াল করে দেখুন, আজকে আমাদের কারেন্সি গোল্ড ব্যাকড নয়, কিন্তু সেই সময় গোল্ড ব্যাকড ছিল। গোল্ড ব্যাকিং মানে কি? গোল্ড ব্যাকিং মানে সারা পৃথিবীতে নিয়ম করে দেওয়া হয়েছিল, সেই দেশ ততই কারেন্সি ছাপাতে পারবে যার কাছে যতটা গোল্ড আছে। আপনার দেশে যতটা গোল্ড আছে তার থেকে বেশি কারেন্সি আপনার দেশের ব্যাংক ছাপাতে পারবে না। তার মানে ইংল্যান্ড এবার আরামসে, ধরা যাক জার্মানিকে নিজেদের পাউন্ড স্টার্লিং দিয়ে দিচ্ছে, জার্মানির কোনো টেনশন নেই, পাউন্ড স্টার্লিং নিয়ে নেবে। এবার আপনি বলবেন জার্মানি পাউন্ড স্টার্লিং নিয়ে কি করবে? ওদের দেশে তো চলে না, ওকে তো আবার ইংল্যান্ডকেই ফেরত দিতে হবে। ইংল্যান্ডের থেকে যদি ওর অত কিছু কেনার না থাকে, কোনো টেনশন নেই, পাউন্ড স্টার্লিং কারেন্সিটা তো গোল্ড ব্যাকড। জার্মানি যদি দেখে ওর কাছে প্রচুর পাউন্ড স্টার্লিং জমে গেছে, জার্মানি যাবে ইংল্যান্ডের কাছে, ভাই রাখো পাউন্ড স্টার্লিং, আমাকে এর বিনিময়ে গোল্ড দিয়ে দাও। গোল্ড ইংল্যান্ডের কাছে জমা আছে বলেই ও পাউন্ড স্টার্লিং ছাপাতে পেরেছে, জার্মানি গোল্ড নিয়ে চলে আসবে। আজকের দিনেও যদি এরকম হতো তো কোনো টেনশন থাকতো না। রাশিয়ার কাছে ধরা গেল প্রচুর রুপি জমে গেছে, রাশিয়া ইন্ডিয়াকে চলবে, ভাই এত রুপি নিয়ে কি করব, এই নাও এই রুপিগুলো তোমাদের দেশে আবার রেখে দাও, এর বিনিময়ে যত গোল্ড হচ্ছে আমাকে দিয়ে দাও। রাশিয়া গোল্ড নিয়ে চলে যাবে। তো কারোর কোনো টেনশনই ছিল না, কারণ প্রত্যেকটা দেশের কারেন্সি গোল্ড গ্যারান্টেড কারেন্সি ছিল, যেটা এখন নেই। কেন নেই সেটা বলবো। সারা পৃথিবীতে এই সময় হুড়মুড় করে বিজনেস বেড়ে যেতে শুরু করলো, কারণ সব প্রবলেম সলভড। এইবার ছোট ছোট বিভিন্ন দেশগুলো দেখছে, দেখুন নেক্সট লেভেলে পৌঁছেছি, আবার প্রবলেম আসবে, আবার ওটা সলভ হবে, ঠিক আছে? এবার ছোট ছোট দেশগুলো দেখছে, ভাই আমার কাছে ধরা গেল 2 জাহাজ গোল্ড আছে, তার বিনিময়ে
আমি সোমালিয়া একটা ছোট দেশ, সে সময় হিসেবে বলছি না, আমি গল্পের ছলে বলছি, আমি তার বিনিময়ে সোমালিয়ার কারেন্সি অনুযায়ী এত কারেন্সি ছাপালাম এবং সারা পৃথিবীতে আমাকে জানিয়ে দিতে হবে যে আমার এত গোল্ড আছে, তার বিনিময়ে এত কারেন্সি ছাপালাম, তার মানে 1 গ্রাম গোল্ডের ভ্যালু এত কারেন্সি আমাদের দেশে। পুরো পৃথিবীকে ক্লিয়ার জানিয়ে দিতে হবে, তবে হবে। এইবার সোমালিয়া দেখছে যে আচ্ছা আমরা কারেন্সি তো ছাপাচ্ছি, গোল্ড আমাদের কাছে কিছু রিজার্ভও আছে, গোল্ড রিজার্ভ রাখার থেকে আমার দেশেও তো ব্যাংকে ডাকাতি হয়ে যেতে পারে, বড় ডাকাত এলো, ইজি আমি পাউন্ড স্টার্লিংটাকেই তো রিজার্ভ করে রেখে দিতে পারি। সোনা রিজার্ভ করে রেখে রক্ষা করার থেকে, যেরকম মানুষ ভাবতো সোনা রাখার থেকে ব্যাংকের নোট রাখা ভালো, ব্যাংকের পেপার রাখা ভালো, এবার ব্যাংক ভাবছে যে ভাই সোনা রাখার থেকে, যেটা সারা পৃথিবীর সব থেকে ভালো কারেন্সি পাউন্ড স্টার্লিং, সেটাকে রেখে দেওয়াই ভালো আমার কাছেও। তো সারা পৃথিবীর ছোট ছোট দেশগুলো নিজেদের দেশে সোনা না রেখে সব সোনাগুলো দিয়ে দিতে শুরু করলো ব্রিটিশদের। স্যার সোনা রেখে দিন আপনাদের কাছে, আমাদের পাউন্ড স্টার্লিং দিয়ে দিন। হ্যালো ভাই, হেডেক ফ্রি। পাউন্ড স্টার্লিং আমি একদম গচ্ছিত করে সিন্ধুকে রেখে দেবো, সোনার থেকে নোট হ্যান্ডেল করা ইজি। তো এইভাবে পাউন্ড স্টার্লিং গ্লোবাল রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়ে গেল এবং সারা পৃথিবীর 60% বিজনেস পাউন্ড স্টার্লিং এ হতে শুরু করলো। কারণ সব দেশকে বলছে আরে তুমি এটা কিনবে, পাউন্ড স্টার্লিং আছে, পাউন্ড স্টার্লিং দিয়ে দাও না, আমি রেখে দেবো। ও ওকে বলছে আরে তুমি পাউন্ড স্টার্লিং আমাকে পেমেন্ট করে দাও না। সবাই দেখছে ভাই নিশ্চিন্ত, সেফ পাউন্ড স্টার্লিং, যেটা ইংল্যান্ডের কারেন্সি, ব্রিটিশদের। এবং সেই সময় শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড এত জিনিস তৈরি করত এবং বিক্রি করত, যার ফলে ওদের রমরমা আরো বেশি হতে শুরু করলো। পৃথিবী একটা স্টেবল জায়গায় পৌঁছে গেল। কিন্তু ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কেউ ভাবতে পারেনি যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোনোদিন অস্ত যেতে পারে। তো গেল, কি করে গেল? 1930 থেকে 1945 মেন ডুবলো ব্রিটিশ অর্থনীতি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা অলরেডি পেয়ে গেছে, আর সেকেন্ড বিশ্বযুদ্ধের দিকে 1941, 42, 43, 44 এই পর্বে ব্রিটিশরা পুরোপুরি রয়েছে। এই যে দুটো ওয়ার্ল্ড ওয়ার হলো, দুটো ওয়ার্ল্ড ওয়ারে মারাত্মকভাবে ব্রিটিশরা মানে ইংল্যান্ড যুক্ত থাকার ফলে প্রচুর প্রচুর টাকা গেল। সেনা আহত হলো, তাদের চিকিৎসা, সেনা মারা যাচ্ছে, যুদ্ধ হচ্ছে মানে সেই সময় উৎপাদন হচ্ছে না, কলকারখানা হ্যাম্পার হচ্ছে, যুদ্ধ হচ্ছে মানে আপনাকে কোটি কোটি টাকার বন্দুক, বারুদ, কামান, পিস্তল, হেলিকপ্টার, ফাইটার জেট, কি না কি কিনতে হবে, জাহাজ। তো ব্রিটিশরা নিঃস্ব হয়ে যেতে শুরু করলো ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের প্রভাবে। এই জন্য কোনো বুদ্ধিমান দেশ সহজে যুদ্ধে জড়ায় না। দেশের মানুষ তো আবেগে মারুন মারুন বললে হবে না, যুদ্ধকে সাপোর্ট করার মতো টাকা আছে কি? তো বোঝা গেল ব্রিটিশ কেন ডুবে গেল। ব্রিটিশদের এমন অবস্থা এলো যে টোটাল জিডিপির 25% ওদের ধার হয়ে গেল সারা পৃথিবীর কাছে, ধারে চলে গেল। যারা এতদিন সারা পৃথিবীকে চালাচ্ছিল, এখন ধার নিয়ে সংসার চালাতে হচ্ছে মাত্র 30 বছরে। ফিনিশ। এইবার এই যে গোটা ঘটনাটা আমি বললাম, ব্রিটিশদের উত্থান এবং পতন, এই সময় চুপি চুপি একটা দেশ 100 বছর ধরে, একদিনে হয়নি, 100-150 বছর ধরে নিজেদের দেশে পড়াশোনা করেছে, বিজনেস করেছে, উদ্ভাবন করেছে। অন্তত ওই দেশের 6-7টা প্রজন্ম গাধার মতো পরিশ্রম করেছে, দিন রাত খেটেছে। খেটে যখন ওদের দেশের পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, একটা দেশ একটা প্রজন্ম পাল্টাতে পারে না, 5-6টা প্রজন্মের অবদান লাগে। তারপরের 20টা প্রজন্ম ওই দেশের বসে খায়। ল্যাভিশ লাইফস্টাইল, উই আর ইউএসএ, হোয়াট আ লাইফস্টাইল। বাট তার আগে 150 বছরের পরিশ্রম ছিল, যে পরিশ্রম দিয়ে এখন ইন্ডিয়া যাচ্ছে। আমাদের পরের প্রজন্ম সেটা ভোগ করবে, আমরা পারবো না। ইউএসএ একটা দুর্দান্ত লাস্টে মাস্টার স্ট্রোক খেলে দিল লাস্ট 20-30 বছরে। যুদ্ধ হলে সব দেশের ক্ষতি হয়। ইউএসএ বলল চলো বুদ্ধি লাগাই, এমন কিছু করতে হবে যাতে যুদ্ধ হলে আমার দেশের লাভ হয়। কি করতে হবে? যুদ্ধে সব দেশ কি করে ফতুর হয়?
অস্ত্র কিনতে গিয়ে তাহলে আমরা অস্ত্র বিক্রি করব সারা পৃথিবীতে, নে কর যুদ্ধ। যুদ্ধে যখন কেউ নেমে গেছে, ওকে খাও না খাও অস্ত্র ওকে কিনতেই হবে, কারণ দেওয়ালে পিঠ থাকার আগের মুহূর্ত অব্দিও চাইবে লড়াই করে জিততে, আর অস্ত্র বেচবো আমরা। তো পুরো টেকনোলজি লাগিয়ে দিল আমেরিকা, ব্রিটিশদের সারা পৃথিবীকে দুহাত ভরে অস্ত্র বিক্রি করে গেল, এত টাকা কামালো। আগে ইকোনমি শক্ত হতে হয় যে কোনো দেশের, তারপর তারা মিলিটারি পাওয়ার এবং গ্লোবাল সুপ্রিমেসির পাওয়ার হাতে অটোমেটিক পেয়ে যায়। এই জন্য আমি সবসময় বলি আমাদের দেশকে ইকোনমিতে জোর দিতে হবে আগে। তো ইউএস এর কাছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার সময় সারা পৃথিবীর 73% গোল্ড চলে এলো। যেসব কিছু ছিল ব্রিটিশদের কাছে, জার্মানির কাছে, ফ্রান্সের কাছে, রাশিয়ায়, সব চলে এলো 73% গোল্ড একটা দেশের কাছে। না আমি এর ছিল না আগে কোনোদিন, ব্রিটিশ চারদিকে, ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশ, কোথায় আমেরিকা? এইবার আমেরিকা দেখলো টাইম আ গয়া, 150 বছর পরিশ্রম করেছে আমার দেশ, এবার আমরা একের পর এক চাল দেব। সময় মুখ তুলে চেয়েছে, 2047 নাগাদ ভারতের জন্য এই সময়টা আসবে। আমেরিকা দেখলো পুরো ইউরোপ মহাদেশ খেতে পাচ্ছে না, ফুডের শর্টেজ, আরো বিভিন্ন জিনিসপত্রের শর্টেজ, পুরো ইউরোপ মহাদেশ ধ্বংস হয়ে গেছে যুদ্ধ করতে করতে। তো কারোর কাছে কোনো গোল্ডই নেই, গোল্ড না থাকলে তো কারেন্সি ছাপাতে পারবে না, কারেন্সি না ছাপাতে পারলে নিজের দেশেও ইকোনমি চলবে না, বিদেশের থেকে জিনিসও কিনতে পারবে না, গোল্ড তো সব চলে এসেছে ইউএস এর কাছে। তো একটা উপায় হয়, পৃথিবী আবার ফিরে যাবে বিনিময় প্রথায়। এটাই হতো। ইউএস বলল আমরা মাস্টার স্ট্রোক দেব, নিজেদের থেকে প্রচুর টাকা খরচ করব, বিনিময় প্রথায় পৃথিবীকে ফিরে যেতে দেব না। ইউএস লং টার্ম ভাবলো, শর্ট টার্ম ফায়দা ভাবেনি, এই জন্য প্রচুর ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে হয় ক্ষতি হয়েও। ইউএস সারা পৃথিবীর 44টা দেশকে নিয়ে মিটিং ডাকলো নিজের দেশে, বললো শুনুন বিশ্বযুদ্ধ টুদ্ধ মিটে গেছে, আপনারা শুনলাম খুব কষ্টে আছেন, আমাদের কাছে সলিউশন আছে, আপনারা সবাই চলে আসুন। তো ইউরোপের সব দেশ ছুটলো। আমেরিকা বলল দেখুন সোজা কথা বলি, আমি 3টে অফার দিচ্ছি আপনাদেরকে, নেবেন কিনা আপনারা ভেবে দেখুন। আমাদের কাছে এনাফ গোল্ড আছে, মানবেন তো? এই যে দেখিয়ে দিচ্ছি। সারা পৃথিবী বলল হ্যাঁ মানবো, এ তো জানা কথা। তো আমরা অ্যানাউন্স করছি আজ থেকে যে $35 মানে 28 গ্রাম গোল্ড, আমাদের কাছে যা গোল্ড আছে সেই অনুপাতে আমরা ডলার ছাপাচ্ছি আমাদের কারেন্সি, এবং অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। যেমন পাউন্ড স্টার্লিংয়ে বলেছিল ওই 7.3 গ্রাম গোল্ড মানে 1 পাউন্ড স্টার্লিং, 28 গ্রাম গোল্ড মানে $35। তো আপনারা সবাই আজ থেকে ডলারে কাজ করুন, আমরা ডলার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো চিন্তা নেই ডলার নিয়ে। যেই দিন আপনার মনে হবে এ ডলার নিয়ে বিজনেস করব, মানে ডলার যদি না চলে, ওই দিন চলে আসবেন আমাদের কাছে, $35 জমা করে দেবেন, 28 গ্রাম গোল্ড নিয়ে চলে যাবেন। গোল্ড নিয়ে তো কোনো টেনশন নেই, এত গোল্ড পড়ে আছে, কাটবো দিয়ে দেবো। সবাই দেখলো হ্যাঁ এ তো ভুল কথা বলছে না, গোল্ড তো এ যে কোনো মুহূর্তেই দিতে পারে। তো বললো দেখুন তাহলে ডলারে আপনাদের কারোর মনে সংশয় নেই তো যে এই ডলারগুলো পরে কি করব, যে কোনো মুহূর্তে মনে হবে গোল্ড করে নিয়ে চলে যাবেন। লোকে দেখলো ঠিক আছে। সেকেন্ড কথা শুনুন শুনুন, আমরা দুটো ব্যাংক বানিয়ে দিচ্ছি, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক আমরা বানিয়ে দিচ্ছি আমেরিকা, আমরা আপনাদের লোন দিয়ে দিচ্ছি, এই লোনগুলো আপনারা ধীরে সুস্থে শোধ করবেন, কোনো সুদ ফুদ লাগবে না। আচ্ছা হ্যাঁ, এই লোনগুলো না আমরা ডলারে দেব। হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি, লোন সুদ লাগবে না, পরে শোধ করবেন, আমরা দিলে ডলারেই দেব, নেবেন? হ্যাঁ মানে লোন তো খুব দরকার, দিলে ডলারেই দেব। আর হ্যাঁ শর্ত হচ্ছে যখন আপনি শোধ করবেন আপনাকে ডলারেই শোধ করতে হবে। বাকি দেশগুলো হচ্ছে মানে লোন তো দরকার, ঠিক আছে। আর একটা কি বলবেন বলছিলেন? একটা বললো দেখুন আপনারা যদি আমাদের প্রস্তাব মেনে নেন, আমরা $13.3 বিলিয়ন ফ্রিতে দিয়ে দেবো ইউরোপ মহাদেশকে বেটারমেন্ট করার জন্য, রিকনস্ট্রাক্ট করার জন্য। পুরো ইউরোপ মহাদেশ তো ধ্বংস হয়ে গেছে। $13.3 বিলিয়ন, কোন সময়ের কথা বলছি? আজ থেকে 75 বছর আগে। তার মানে আজকের দিনে এর ভ্যালু বোঝা যাচ্ছে। আমেরিকা টাকা আগে জমিয়ে নিয়েছিল, টাকা দিয়ে সব কেনা যায় ওরা জানতো। ফ্রিতে দিচ্ছি, নেবেন? হ্যাঁ মানে ফ্রিতে স্যার, ওই এটা শোধ করতে, শোধ কিচ্ছু করতে হবে না, সুদও লাগবে না, শোধও করতে হবে না, ডলারে দেব।
হ্যাঁ, কিন্তু আপনাদের বাকিটা মেনে নিতে হবে যে এখন থেকে সারা পৃথিবীতে ডলারই চলবে। হ্যাঁ স্যার মেনে নেবো। দেওয়ালে পিঠ থেকে গেছে, না মেনে কি করবে? আমেরিকা মোক্ষম চালটা দিয়ে দিল, সারা পৃথিবীতে ডলার ছড়িয়ে দিল। এবার আপনাদের মনে আরেকটু মনে হতে পারে যে কোনো এরকম দেশ ছিল না যে বলবে নেব না, না খেতে পেয়ে মরবো, ধীরে 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 নিজের দেশকে গড়ে তুলবো, যেখানে সোনা উৎপাদন হয়, সোনা তো উৎপাদন হয়, এমন তো না যে সোনা পৃথিবীতে ফিক্স, আস্তে আস্তে সেখান থেকে আবার গোল্ড কিনে আনবো। গোল্ড পাওয়া যেত দুটো জায়গায়, সাউথ আফ্রিকা আর ইউএসএসআর, রাশিয়া। সেই সময়কার ইউরোপ মহাদেশের সঙ্গে রাশিয়া এবং সাউথ আফ্রিকা দুটোরই আদায় কাঁচকলায়। ওদের থেকে তো কিনবো না, ওদের থেকে কিনলে ওরা আরো বড় লোক হবে, ওদের থেকে তো বিজনেস করবো না। তো তোমার কাছে আর অপশানই কিছু নেই, আমেরিকার ডলারই নিতে হবে, আমেরিকার শর্তই মানতে হবে। সবাই বলল জো আজ্ঞে, বাঁচতে হবে এখন, আপনারা যা বলছেন তাই। পুরো পৃথিবীর ইতিহাসে নতুন যুগ শুরু হয়ে গেল, ব্রিটিশ শেষ, আমেরিকা শুরু। এবার গোটা পৃথিবী আরো একবার ভাবলো নতুন একটা কারেন্সি নেব, মানে এত বছরের যে পাউন্ড স্টার্লিং এর রমরমা, সেটাকে ছেড়ে নতুন কারেন্সিতে যাচ্ছে, সবারই মনে খটকা লাগবে। কিন্তু সবাই ভাবছে যে ভাই আর কোন দেশের কারেন্সিকে আমরা গ্লোবাল কারেন্সি করতে পারি? পাউন্ড স্টার্লিং এর সেই ক্ষমতা আর নেই, ব্রিটিশরা ডুবে গেছে। আর এমন কোনো দেশ উঠে আসছে না যার ব্যাপারে সবাই বলবে যে একে ভরসা করতে পারি, এ ডুববে না, এর কাছে এত গোল্ড আছে যে কোনো সময় নিয়ে গিয়ে এর কারেন্সি ফেরত দিলে আমি গোল্ড নিয়ে চলে আসতে পারবো। এরকম কোনো সেকেন্ড অপশানও নেই। তো অপশান একটাই, রিলায়েবল কারেন্সি, সেটা হচ্ছে ডলার। তো বিজনেস স্টার্ট হয়ে গেল সারা পৃথিবীতে ডলারে। যেইটা পাউন্ড স্টার্লিং এ হয়েছিল, ভাগ্যের পাকে চক্রে 200 বছর পর ডলারে হতে শুরু করলো। যে কোনো দেশ বলতে শুরু করলো যে এই শোনো না, তোমার সঙ্গে ডিল করছি, এত বস্তা বস্তা মাল যাচ্ছে, ডলার আছে, ডলারে দিয়ে দাও না। সে দেখছে ভাই ডলার থাকলে আমি ডলারটাকে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় চালিয়ে দিতে পারবো। সবাই ডলারে কাজ করে, সবাই সবাইকে বলতে লাগলো ডলার দাও না, আরও ডলার হাওয়া পেতে শুরু করলো। আমেরিকা থেমে থাকলো না, দিস ইজ আমেরিকা। তো ভারতকে এই লাইন ফলো করে এগোতে হবে, না হলে শুধু বাতেলায় কিচ্ছু হবে না। আমেরিকা দেখলো ভাই 100 বছরের গেম প্ল্যান সাজাবো। নেক্সট 100 বছর সারা পৃথিবী কন্ট্রোল করবে কে? তেল, অয়েল। কারণ গাড়ি তৈরি হচ্ছে, ইঞ্জিন তৈরি হচ্ছে, অয়েল ছাড়া কিচ্ছু তৈরি চলবে না। অয়েল কোথায় পাওয়া যেতে পারে? আমেরিকানরা দেখলো পুরো আরবে অয়েলের ছড়াছড়ি, তেল, বাট আরবের কাছে টেকনোলজি নেই। এবং বিশ্বযুদ্ধের সময় আরবের যে অয়েল ফিল্ড, সেখানে বম্বিং করা হয়েছিল। তো আরব ভয়েও আছে যে ভাই আমার সিকিউরিটিও নেই, একে টেকনোলজি নেই, দুয়ে সিকিউরিটি নেই। আমেরিকা চলে গেল আরবের কাছে, ভাই আরব। আরব বলছে হ্যাঁ স্যার, দুটো প্রস্তাব আছে। আমরা তোমাকে টেকনোলজি দেব, তোমার দেশে যেখানে যেখানে তেল আছে খুঁজে বের করব, তেল নিজেরা বের করব, শোধন করব, তোমার তেল তোমার হাতে তুলে দেবো, সারা পৃথিবীতে তুমি বেচো। স্যার মানে আপনারা আমাকে মানে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি ভালোবাসি এমনি দিচ্ছি। আর 2 নম্বর শোনো না, আমাদের কাছে তো দেখছো অস্ত্রশস্ত্রের পুরো ভান্ডার, সারা পৃথিবীকে আমরা সাপ্লাই দিই, তোমাদের দেশের সিকিউরিটির ভার আমার, কেউ বম্বিং করতে পারবে না। যে আপনি তো স্বয়ং ভগবান, আমায় কি করতে হবে বলুন? কিচ্ছু করতে হবে না। তুমি যখন তেল বিক্রি করবে সারা পৃথিবীতে, আমাদের লিখিত দিতে হবে তুমি ডলার ছাড়া অন্য কিছুতে পেমেন্ট নেবে না। বলছে আমার দেশের মুদ্রায় নেব না, না ডলারে নেবে, ডলারে নিতে তোমার অসুবিধা আছে? বলে না স্যার কি বলেন, কি অসুবিধা থাকবে, ডলার আমার কাছে জমুক যত জমবে, আমরা তো জানি আপনাদের কাছে এত গোল্ড আছে, যখন ইচ্ছা যাব ডলার দেবো, গোল্ড নিয়ে চলে আসব, আমরা টেকনোলজি পেয়ে যাচ্ছি, সিকিউরিটি পেয়ে যাচ্ছি, আর কি চাই? আমেরিকা বললো চলো দিয়ে দিলাম। আমেরিকা জানলো নেক্সট 100 বছর পৃথিবী ফিক্স হয়ে গেল, তেল না কিনে কোনো দেশ বাঁচতে পারবে না। ইন্ডিয়ার অবস্থা দেখুন, তেল নিয়েই আমেরিকার সঙ্গে এত লড়াই চলছে। আর যে তেলের আসল জায়গা, তাকে আমি সেট করে দিলাম ডলার ছাড়া পেমেন্ট নেবে না। এই যে পেট্রোলের সঙ্গে ডলারের সম্পর্ক, একেই বলা হয় পেট্রো ডলার। এই পেট্রো ডলার শব্দটা হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। ক্লিয়ার হলো? এবার আমেরিকা উল্টে আরবকে বলল দেখো ভাই, তোমাদের কাছে প্রচুর ডলার আসছে, তোমরা আমাদের দেশ থেকে সিস্টেম নাও, ইঞ্জিনিয়ার নাও, আমাদেরকে ডলারেই পেমেন্ট করো।
আমরা সব করে দেবো, কি লাগবে বলো, আমরাও গিয়ে বানিয়ে দিয়েছি, তুমি ডলারেই পেমেন্ট দাও, ডলার নিয়ে চিন্তা নেই যে আমার কাছে ডলার পড়ে আছে কি করব, আর লাস্টে বেশি থাকলে গোল্ড নিয়ে চলে যাবে, সব সেটেল। আরব ইজিলি মেনে নিল, আমেরিকা ক্লোজ করে দিল নিজের মহামিশনের ফাইনাল ডোর। চলো এবার আমেরিকাকে আটকায় কে? এবার আমেরিকা, দেখুন সবাই ওই না কোথাও একটা গিয়ে ওভার কনফিডেন্ট হয়ে যায়, ভুল স্টেপ নিয়ে ফেলে, কারণ চলে না মহাকালের সিস্টেমে একভাবে। আমেরিকা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, সারা পৃথিবীতে কি নিয়ম ছিল, যত গোল্ড আছে ততই তুমি কারেন্সি প্রিন্ট করাতে পারবে। আমেরিকা কি করলো, গোল্ডের থেকে বেশি ডলার প্রিন্ট করাতে শুরু করে দিল, আরো চাই আরো চাই আরো চাই। আমেরিকাকে যখন নিজেরাই আমেরিকার প্রশ্ন করছে নিজেদের অর্থনীতিবিদরা যে ভাই যদি এবার সবাই ডলার নিয়ে চলে আসে যে গোল্ড দাও, আমরা দেবো কি করে সবাইকে একসঙ্গে, আমেরিকা বলল হ্যাঁ টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সারা পৃথিবী থোড়ি সবাই একসঙ্গে ডলার ভাঙিয়ে গোল্ড নিতে আসবে, এলে দেখা যাবে, আসবে না, সবাই এখন ডলারকেই রেখে দেবে, সবাই ওই আপনার পাউন্ড স্টার্লিং এর মতো হয়ে গেছে, ডলারটাকেই রেখে দিই ভাই, গোল্ড রাখার থেকে ডলার রাখা ভালো, সোজা হিসেব। তো আমেরিকা ভাবলো কেউ আসবেই না, এলেও সবাই একসঙ্গে আসবেই না, যা গোল্ড আছে তার থেকে বেশি ছাপিয়ে দাও কারেন্সি। আর এই যে আমেরিকার মধ্যে শুরু হয়ে গেল ঔদ্ধত্য, আমেরিকা একটা জিনিস সঙ্গে সঙ্গে নিজেরা ফিল করলো যে ভাই সবাই একসঙ্গে আসবে না তো বলছি, একটা কেস হলে কিন্তু চলে আসতে পারে, মার্কেটে গোল্ড প্রাইস যদি বেড়ে যায়, মানে এখন ধরা যাক আমরা বলছি যে $35 28 গ্রাম গোল্ড পাওয়া যাচ্ছে, তো লোকে $35 নিয়ে আসবে আমেরিকার কাছে, 28 গ্রাম গোল্ড নিয়ে যাবে। যদি মার্কেটে যে গোল্ড বিক্রি হচ্ছে সেইখানে যদি $35 এরকম হলো 38 গ্রাম গোল্ড পাওয়া যাচ্ছে, তাহলে লোকে তো আর আমার কাছে আসবে না, তাহলে বলবে ভাই মার্কেট থেকে গোল্ড কিনে নেবো, আমেরিকার ফান্ডা ছাড়ো। গোল্ড প্রাইস আপ ডাউন করলে পুরো কেস হয়ে যাবে, কারণ ডলার পুরোটা লিঙ্কড আছে গোল্ডের সঙ্গে, তো গোল্ড প্রাইস বাড়তে দেওয়া যাবে না, বাড়লে কেলো হয়ে যাবে। আমেরিকা চলল নিজের পাওয়ার দেখাতে, কারণ এবার আমেরিকা দাদা হয়ে গেছে। আমেরিকা 8টা দেশকে নিয়ে গোল্ড পুল বানিয়ে দিল, এমন 8টা দেশ যারা আমেরিকার থেকে এত লোন নিয়েছে জীবনে শোধ করতে পারবে না, আমেরিকার চাকর হয়ে গেছে ওরা। ওদের বলল শোন ভাই, তোদের 8 জনের কাছে যা গোল্ড আছে এক জায়গায় রাখ, প্রচুর গোল্ড হয়ে গেল, 8টা দেশের গোল্ড একসঙ্গে এলে তো অনেকটাই হবে। এবার ইংল্যান্ডের যে মার্কেট আছে যেখানে সব থেকে বেশি গোল্ডের কেনাবেচা হয়, ওই মার্কেট তোরা কন্ট্রোল করবি কি করে, দাম কমে বা বাড়ে কি করে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর ওপর। যদি ডিম্যান্ড বেড়ে যায় গোল্ডের, সাপ্লাই নেই, দাম বাড়তে শুরু করবে। এই 8টা দেশের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে গোল্ড নিয়ে গিয়ে ইংল্যান্ডের বাজারে বেচে দেবে, তো বাজারে গোল্ড আসতে শুরু করবে, সাপ্লাই যত বাড়বে দাম আবার কমে সমান সমান হয়ে যাবে। আর যদি দেখা যায় যে দাম খুব পড়ে যাচ্ছে, আমেরিকা চাইছিল স্টেবল দাম রাখতে, তো এদের কাজ কি ছিল, এরা সঙ্গে সঙ্গে আবার কিছু গোল্ড কিনে নেবে, যত গোল্ড কিনতে শুরু করবে ডিম্যান্ড বাড়বে, আবার দাম উঠতে শুরু করবে, মানে বাজারকে বাইরে থেকে ম্যানিপুলেট করা চালাচ্ছিল কয়েক বছর এইভাবে। বাট এই 8টা দেশ দেখছে যে ভাই আমরা তো ফাঁদে পড়ে গেছি, আমাদের দিয়ে কি সব করাচ্ছে, আমাদের তো কোনো লাভই হচ্ছে না, আমাদের তো লসই হচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে, যখন বেচার কথা বলছে কেনো, যখন কেনার কথা গিয়ে বলছে বেচো। তো এই 8টা দেশ আস্তে আস্তে না 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 আমরা করবো না, আমরা করবো না বলে সরতে শুরু করলো। আমেরিকার কিছু যায় আসে না, এত টাকার মালিক তখন ওরা, ইংল্যান্ডের রানীকে গিয়ে বলল আপনার দেশে যে গোল্ড মার্কেট আছে মার্কেট বন্ধ করে দিন। রানী হচ্ছে কেন, কেন না মার্কেট বন্ধ করুন। রানী বুঝে গেল বন্ধ করে দিতে হবে, রাতারাতি ইংল্যান্ডের গোল্ড মার্কেট বন্ধ করে দেওয়া হলো। যা মার্কেট দাম বাড়ায় কমায় তো মার্কেটই থাকবে না। এই লেভেলে আমেরিকা চলে গেল ঔদ্ধত্যে, এবং এইখান থেকেই পতনের শুরু, বা পতন কিছুই হয়নি, বীজটা পাওয়া গেল। কি বীজ? একে 1960 নাগাদ আমেরিকার কাছে গোল্ডের পরিমাণ কমতে লাগলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা পরপর যে 73% গোল্ড হয়ে গেছিল আমেরিকার কাছে, সেটা এবার অনেকটা কমে গেছে।
কারণ চারদিকে টাকা পয়সা বিলিয়ে বেরিয়েছে আমেরিকা। দ্বিতীয়ত, মার্কেট বন্ধ করে দিচ্ছে রাতারাতি, সারা পৃথিবী এটাকে ভালো চোখে নিল না। তৃতীয়ত, আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন সবাইকে হুমকি দিতে শুরু করলো, অত্যন্ত বাজে ব্যবহার করতে শুরু করলো, ব্যাপারটা কেউ ভালোভাবে নিল না। এইবার সবাই কানাঘুষো মার্কেটে করতে শুরু করলো যে ভাই আমেরিকার না হালচাল ঠিক দেখছি না, ডলার ফলার আছে ঠিক আছে, বাট আমাদের কাছে যেসব রিজার্ভ ডলার আছে না, ওগুলো নিয়ে গিয়ে আমেরিকার থেকে গোল্ড নিয়ে চলে আসি, ভরসা লাগছে না, নিক্সন যা ব্যবহার করছে কোন দিন কি বলবে, আশঙ্কা সত্যি হলো। এমন অ্যানাউন্সমেন্ট করলো নিক্সন, সারা পৃথিবীতে এটাকে ইকোনমির ভাষায় বলা হয় নিক্সন শক। যদি পরীক্ষায় আসে নিক্সন শক কি জিনিস, সেটা হচ্ছে এটা যেটা এখন বলছি। পৃথিবীর প্রত্যেকটা কারেন্সি গোল্ড দিয়ে ব্যাকড ছিল, সেই জন্যই লোকের ভরসা ছিল। ডলারের মেন ইউএসপি ছিল গোল্ড ব্যাকিং, যে ভাই আমার কাছে অনেক ডলার থাকলেও চিন্তা নেই, যখন দরকার ডলার গিয়ে আমেরিকাকে ফেরত দিয়ে দেবো, গোল্ড নিয়ে চলে আসবো। প্রেসিডেন্ট নিক্সন 15ই আগস্ট 1971, ডেটটা একটু মনে রাখবেন, মানে স্টুডেন্টদের বলছি একটু মনে রেখো, আমাদের স্বাধীনতা দিবস 1971, মনে রাখতে সুবিধাই হবে। প্রেসিডেন্ট নিক্সন সারা পৃথিবীকে অবাক করে দিয়ে ঘোষণা করলো ডলারের সঙ্গে কোনো গোল্ড ব্যাকিং এর সম্পর্ক নেই, ডলার দিলে কেউ গোল্ড পাবে না। মানে সারা পৃথিবীর ডলার নিয়ে বসে আছে যে আমি যে কোনো মোমেন্টে চাইবো গিয়ে গোল্ড নিয়ে চলে আসব। প্রেসিডেন্ট নিক্সন সোজাসুজি এসে বলল দেব না, কিছু করার আছে করে নাও, ডলার ডলারই, ওর সঙ্গে গোল্ডের কোনো সম্পর্ক নেই, আমরা আমাদের মতো হিসেবে ডলার ছাপাবো, ডলার দিলে গোল্ড পেতে হবে, দেব না, ইচ্ছা হলে দেব না, ইচ্ছা হলে দেব না। এবার ভাবুন কেসটা কি হয়েছে। আপনি ধরুন আমেরিকা, আপনি ধরুন 20 জন লোককে চেক দিয়ে রেখেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আমেরিকা তো ডলার দিয়ে রেখেছিল যে আমাদের কাছে গোল্ড আছে, যখন এসে ডলারগুলো জমা দেবে গোল্ড পেয়ে যাবে। আপনি ধরুন 20 জন লোককে চেক দিয়ে রেখেছেন, যেটা আমার অ্যাকাউন্টের চেক, আমার অ্যাকাউন্টে টাকা আছে, টাকা দিচ্ছি না, চেকগুলো দিচ্ছি, যখন এসে চেক জমা দেবে টাকা পেয়ে যাবে। এবার আপনি বলছেন হ্যাঁ চেক আছে, অ্যাকাউন্টে টাকা নেই, টাকা থাকলেও দেবো না, ওই অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে অন্য ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট ফাঁকা, কি করার করে নিন। এবার 20টা লোক দেখছে ভাই আমার কাছে 20টা চেক, তাতে টাকা লেখা আছে, কিন্তু অ্যাকাউন্টে ভাঙাতে পারবো না, টাকা নেই, কি হবে? এবং এমন মহা পাওয়ারফুল সে, সুপার পাওয়ার, যে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কি হবে এবার? এইবার মানুষের কাছে অপশন কি? অপশন নেই, আমেরিকাকে কেউ কিছু বলতে পারবে না, বলে জানে পেরে উঠবে না, বম্বিং করে দেবে, নিউক্লিয়ার বোম দিয়ে জাপানকে উড়িয়ে দিয়েছে, কে রিস্ক নেবে? সারা পৃথিবী কি ঠিক করলো জানেন? এমন লজ্জাজনক আত্মসমর্পণ, হার ভাবার বাইরে, যে ভাই সব বাদ দাও, যা হবার হয়ে গেছে, গোল্ড মাথা থেকে আমরা বের করে দিই। দিয়ে লোকজন বলছে গোল্ড মাথা থেকে বের করে দিই, তাহলে কি করব ডলারগুলো নিয়ে? বলছে এই ডলারটাকেই আমরা দা গ্লোবাল কারেন্সি বলে চালিয়ে দিই। মানে সহজ করে যদি বলি, আপনি যে 20 জনকে চেক দিয়ে রেখেছিলেন, আপনি এত পাওয়ারফুল, আপনার বিরুদ্ধে ওরা লড়তে পারবে না বলে ওরা নিজেরা ঠিক করলো যে আমাদের প্রত্যেকের কাছেই তো চেক আছে, আমরা মনে মনে জানবো কোনো একদিন টাকাটা পাবো, জানি কোনোদিন পাবো না, বাট মনে মনে আমরা বেশ ভাববো। তো হচ্ছে এখন কি করে লেনদেন করবো? বলছে কেন, আমার কাছে চেক আছে 5,000 টাকার, আমি দুধ বিক্রি করি, তুই ভাই মাছ বিক্রি করিস, এনে তোকে আমি 5,000 টাকার চেক দিলাম, আমাকে মাছ দে। আচ্ছা হ্যাঁ 5,000 টাকার মাছ দিলাম। বলছে আর আমার যদি দুধ কিনতে হয় তাহলে? বলছে কেন, তোর কাছেও চেক আছে 7,000 টাকার, তুই আমাকে ওখান থেকে 3,000 টাকার চেক দিয়ে দে, আমি তোকে দুধ দেবো। তো তাতে লাভ কি হলো? নিজেদের মধ্যেই নিজেরা চেকগুলো নিয়ে ঘোরাফেরা করছে। বলছে ওটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা সবাইকে চেকগুলো নিয়ে ঘোরাফেরা করব, আমরা সবাই জানবো কোনোদিন এই চেক ভাঙানো যাবে না, ওই চেকে যে সংখ্যাগুলো লেখা থাকবে ওই দিয়েই আমরা একটা মোটামুটি জানবো যে হ্যাঁ এই আমাদের চলছে হিসেব নিকেশ। দিয়ে লোকে দেখছে হ্যাঁ বুদ্ধি খারাপ না, এইভাবে একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলা যায়, কারণ আমেরিকাকে তো কিছু বলা যাবে না। তো এই হলো সেই প্রথম বিনিময় প্রথা থেকে শুরু করে আমরা 1971 অবধি চলে এলাম, ডলার কি করে দ্য গ্লোবাল কারেন্সি হয়ে উঠলো এবং ডলারের সারা পৃথিবী জুড়ে এই আধিপত্য কি করে হলো। এবং অপশন নেই,
আপনার কাছে আর কি অপশান আছে? সেকেন্ড কোনো দেশ উঠে আসছে না যে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে বা যে বলতে পারবে যে আমার কারেন্সি দিয়ে এবার সারা পৃথিবীতে চলবে, বা সারা পৃথিবীতে এত এত যে ডলার পড়ে আছে, এরা ডলারগুলো নিয়ে আমেরিকাকে ফেরত দিলেও আমেরিকার গোল্ড দেবে না। এই ডলারগুলো লোকে কি করবে? সব নষ্ট করে দেবে। লোকে মনে করলো ধরুন যে কালকে অন্য কোনো কারেন্সিতে আমরা কাজ চালাবো, এবার সবার কাছে 500 বিলিয়ন ডলার, 200 বিলিয়ন ডলার, 1000 বিলিয়ন ডলার এই যে পড়ে আছে চেকগুলো, এই চেকগুলো কি করবে? লোকে পুড়িয়ে ফেলবে। এই কনফিউশনে পৃথিবী আটকে গেল 1971-এ। তাহলে ডলারের টোটাল জার্নিটা বোঝা গেল? যদি বোঝা গিয়ে থাকে তাহলে প্রত্যেকে কমেন্টে জানাবেন। ইন্টারেস্টিং লাগলে বন্ধুবান্ধব পরিবার মহলে শেয়ার করবেন। লাইক ফাইক তো আপনারা নিজেরা করেন, আমার কিছু বলার নেই। আগামীকাল 12ই অক্টোবর সেকেন্ড ভিডিও আসবে যে ডি ডলারাইজেশন নিয়ে 1971-এর পর সারা পৃথিবীর কি কেউ ভাবেনি? কারা কারা ভেবেছিল? তাদের সঙ্গে আমেরিকা কি কি করেছে? তারা কেন পিছিয়ে যেতে বাধ্য হয়েছে? কেন সফল হয়নি? ভারতবর্ষ এই মুহূর্তে, ভারত, চীন এবং রাশিয়া মূলত, এবং ব্রিক্সের একটা ব্যাপার আছে, তারা ডি ডলারাইজেশন নিয়ে কি ভাবছে, কি প্ল্যান এঁটেছে? ভারত কি পেরে উঠবে? কতটা বাস্তব যে এই প্ল্যান নিয়ে আমেরিকাকে টক্কর দেওয়ার, যেটা 1971 থেকে এত অবধি কেউ পারেনি? তার ব্লুপ্রিন্টটা আমরা বুঝবো আগামীকালের ভিডিওতে। এবং থার্ড ভিডিওতে আমরা বুঝবো যে ডলার, ডি ডলারাইজেশন এবং গোল্ডের লিঙ্ক তো বুঝেই গেছেন ডলারের সঙ্গে বা কারেন্সির সঙ্গে, এর সম্পর্ক কি এবং সোনার দাম কেন বাড়ছে, কতদিন বাড়বে, কি হতে পারে ফিউচারে। আশা করি এটুকু ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সকলকে। সকলে অনেক অনেক ভালো থাকবেন। এবং শুধু লাস্ট একটাই ইনফরমেশন বলে দেবো যে আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ এআই অনলাইন কারিকুলাম আমরা শুরু করে দিলাম। পশ্চিমবঙ্গের 1000 জন মানুষকে এবং বাংলাদেশের যারা বাঙালি, আমরা অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং দেব। আজ থেকেই জাস্ট শুরু হচ্ছে কোর্সের ফার্স্ট ক্লাস। যারা যারা এনরোল করতে এখনো বাকি, তারা জাস্ট যে কোনো দিন অফিস টাইমে এই নাম্বারে ফোন করে নেবেন, 8130209247। এটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করবেন, এটা আমার নাম্বার না, হোয়াটসঅ্যাপে পাবেন না, ঠিক আছে? ফোন করবেন, বাংলায় আমাদের এক্সাম কাউন্সিলররা হেল্পলাইন থেকে আপনার সঙ্গে কথা বলে নেবে। আপনার যা যা প্রশ্ন আপনার থেকে ওরা শুনে নিয়ে উত্তর করে দেবে। দেন সবটা জেনে নিয়ে বুঝে নিয়ে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ে আপনারা চাইলে জয়েন করে যেতে পারেন। অল দ্য বেস্ট। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।